হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 18 পেজ নাম্বার 261 ভিডিও পার্ট নাম্বার আজকে 50 করব বৃত্তের ক্ষেত্রফল এরিয়া অফ সার্কেল থেকে। কোষে দেখে 18 থেকে আমরা লাস্ট ভিডিওতে 26-এর 1-2 করেছি, আজকে আমরা 3 দাগেরটা করব। একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিধি ও ক্ষেত্রফলের সংখ্যামান সমান। বলছে বৃত্তের পরিধি আর ক্ষেত্রফল দুটো সমান হবে। ওই বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4 একক, 2 একক, 4√2 একক না 2√2 একক। সর্বপ্রথম দেখো এখানে পরিলিখিত বর্গক্ষেত্র মানে কি। পরিলিখিত বর্গক্ষেত্র মানে বর্গক্ষেত্র, এটি একটি বর্গক্ষেত্র যার দৈর্ঘ্য প্রস্থ সমান। এই বর্গক্ষেত্রটি বাইরে থাকবে বৃত্তের বাইরে, মানে তার মানে বৃত্তটা কোথায় বোঝাচ্ছে, এর ভেতরে বোঝাচ্ছে। ওকে, এর ভেতরে একটি এইভাবে বৃত্ত আছে। এবার দেখো বৃত্তের এটি যদি কেন্দ্র হয়ে থাকে তাহলে এই ক্ষেত্রে দেখো বৃত্তের যখন আমরা ব্যাস টানবো তাহলে বৃত্তের ব্যাস আর একটি বাহুর দৈর্ঘ্য সমান। আবার এই বর্গক্ষেত্রে যদি আমরা কর্ণ টানি সেক্ষেত্রে দেখো এটি হচ্ছে কর্ণ। নাম যদি দিই এ বি সি ডি, তাহলে প্রথমে আমরা কি করব, এটা যেহেতু বৃত্তের কেন্দ্র, এই কেন্দ্র থেকে প্রথমে এর যে ব্যাসার্ধ আছে সেটা আমরা আর একক ধরে নেব। তাই লিখব যে মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর একক। ওকে, আর এখানে বলছে পরিলিখিত বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল সমান। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লিখব যে বৃত্তের পরিধি আমরা সূত্র কি জানি, বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr একক। ওকে, মানে একটি বৃত্ত সে ধার বরাবর যখন একবার ঘুরে আসবে সে 2πr একক ঘুরবে। আবার বৃত্তের ক্ষেত্রফল, তাহলে পরবর্তীতে লিখতে হবে যে সুতরাং বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি, পাই আর স্কয়ার। ওকে, ক্ষেত্রফল লিখেছি, এখানে লিখতে হবে বর্গ একক কথাটা। এবার দেখো এই দুটো সমান, বলছে পরিধি আর ক্ষেত্রফল সংখ্যামান সমান, তার মানে এরা দুজন সমান। তাহলে এভাবে লিখতে পারি যে শর্তানুসারে বা প্রশ্নানুসারে পাই আর স্কয়ার ক্ষেত্রফল আর পরিধি দুটো সমান। এবার দেখো আমরা যদি কেটে দিই এই আর এর সাথে এই দুটো আর, তার মানে একটা আর আছে এখানে পড়ে, এই পাইয়ের সাথে এই পাই কেটে দিই, তাহলে আমরা আর ইকুয়াল টু কত পাচ্ছি, আর ইকুয়াল টু পাচ্ছি 2। ওকে, কেন কি এখানে একটা আর কেটেছে, একটা আর এখানে পড়ে থাকলো, তাহলে এখানে আর ইকুয়াল টু কত আমরা পেলাম 2। ওকে, এবার বলছে পরিলিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। এখানে দেখো এই যে কর্ণের দৈর্ঘ্য, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত, √2 ওকে, বা √2 ইন্টু বাহু, আমরা এভাবে লিখব। সবার প্রথমে আমরা এই ব্যাসের সাথে, আর এখানে দেখো একটি আমাদের বাহু সমান, তাহলে বর্গক্ষেত্রের বাহু আর বৃত্তের ব্যাস সমান। তাহলে প্রথমে এটা লিখে নিই যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু হচ্ছে বৃত্তের ব্যাস। এই দুটো সমান, ভীষণ ইম্পর্টেন্ট লাইন এটা, যে বর্গক্ষেত্রের একটি বাহু আর বৃত্তের ব্যাস, এটা হচ্ছে বৃত্তের ব্যাস আর বর্গক্ষেত্রের এটি বাহু দুটো সমান, বা এটার সাথে সমান, বা এই দিকে যদি টানতো তাহলে এর সাথে এই বাহু সমান হতো, এই বাহু সমান হতো। তাহলে বৃত্তের ব্যাস কত, বৃত্তের ব্যাস হচ্ছে আমাদের, ওকে এখানে ব্যাসটা বের করিনি, যেহেতু ব্যাসার্ধ বের করেছি তাহলে এখানে আমি ব্যাস লিখছি, যে সুতরাং বৃত্তের ব্যাস, এটা বের করিনি,
ব্যাস কি করে বের করতে হয়, মানে টোটালটা এখান থেকে এটা যদি আর হয় তাহলে এটা সূত্র হচ্ছে 2 ইন্টু ব্যাসার্ধ। তার মানে ব্যাসার্ধকে যদি 2 গুণ করে দিই, 2 গুণ করে দিই তাহলে আমরা পাবো ব্যাস। তাহলে 2 ব্যাসার্ধকে আমরা আর ধরেছি, তাহলে এখানে আর বসাবো, এত একক। তাহলে বৃত্তের ব্যাস কত, সেটা হচ্ছে 2r একক। তাহলে এখানে বৃত্তের ব্যাসের জায়গায় আমরা বসাবো 2r। ওকে, বৃত্তের ব্যাস 2 ইন্টু আর মানে 2r একক। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেলাম কত, 2r একক। আর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করতে বলেছে। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা কি জানি, তাহলে সেটা লিখব যে সুতরাং বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এটা একটা সূত্র আছে, সূত্রটা মনে রাখবো, সেটা হচ্ছে √2 ইন্টু বাহু। বর্গাকার কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 ইন্টু বাহু। ওকে, তাহলে এখানে বসাবো √2 ইন্টু বাহু, এত একক। তাহলে দেখো √2 ইন্টু বাহু কত বের করে রেখেছি, এই যে দেখো বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2r, 2 ইন্টু আর, 2r মানে 2 গুণন r দিতে পারি, এত একক। তাহলে √2 ইন্টু 2, আর এর জায়গায় কত বসাতে পারি, দেখো আর এর জায়গায় আমরা বসাতে পারি 2 একক। তাহলে এই দুটো 2 গুণ করলে পরে 4, আর সঙ্গে আছে √2, তাহলে 4√2 একক। এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 4√2 কোথায় আছে, দেখো অপশন সিতে। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার বলতে পারি আমরা। তাহলে পরিলিখিত মানে মনে রাখতে হবে যে বর্গক্ষেত্রটি বাইরে থাকবে, কার, বৃত্তের বাইরে। আর সেখানে বৃত্তের ব্যাস আর বর্গক্ষেত্রে একটি বাহু সমান। সেক্ষেত্রে আমরা ব্যাস বের করে রাখবো আর ব্যাসার্ধ ধরে নেব। আর তাহলে সেখান থেকে আমরা r = আর যেহেতু বৃত্তের ক্ষেত্রফল আর পরিধি দুটো সমান, তাহলে r = 2 পাচ্ছি। আর এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সাথে বৃত্তের ব্যাস হচ্ছে সমান। এরপর আমরা 4 দাগেরটা করব। একটি সমবাহু ত্রিভুজের পরিলিখিত একটি বৃত্ত, মানে সমবাহু ত্রিভুজের বাইরে একটি বৃত্ত থাকবে, বৃত্তটা ত্রিভুজের বাইরে, ও অন্তর্লিখিত একটি বৃত্ত, মানে সমবাহু ত্রিভুজের ভিতরে একটি বৃত্ত। বলছে ক্ষেত্রফলের অনুপাত কি হবে, 4:1, 1:4, 2:1 না 1:2। প্রথমত আমরা কি করব, একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করব। ওকে, এই একটি সমবাহু ত্রিভুজ। এর আবার পরিলিখিত মানে এর বাইরে একটি বৃত্ত অঙ্কন করব আমরা এখানে ধরে নাও এই ত্রিভুজের একটা মিডল পয়েন্ট নিলাম। ঠিক এখানে কম্পাস বসে, আমি একটু কম্পাসের হেল্প নিয়েছি, তোমরাও হেল্প নিয়ে ছবিটা অঙ্কন করতে পারো। এই হচ্ছে এর পরিলিখিত বৃত্ত। ওকে, বাইরে। ঠিক এর ভিতরে আরেকটি বৃত্ত অঙ্কন করব, সেটা হবে অন্তর্লিখিত। ঠিক সেখানেই রেখে আমরা যদি একটা বৃত্ত এবার ভিতরে অঙ্কন করি, ওকে, এটা হচ্ছে অন্তর্লিখিত মানে ত্রিভুজের ভিতরে থাকবে। এবার কি করব, আমরা এর একটি মধ্যমা টেনে নেব, অর্থাৎ এটা যদি নাম দিই, আমরা ত্রিভুজটার নাম দিয়ে দিই, এই বিন্দুটার নাম হচ্ছে এ,
এই বিন্দুটির নাম হচ্ছে বি, ঠিক এই বিন্দুটির নাম হচ্ছে সি। আমরা এই শীর্ষবিন্দু থেকে একটি মধ্যমা টানব, সেটা বৃত্তের কেন্দ্র দিয়েই যাবে। নাম দিয়ে দেব ডি। এই বৃত্তের কেন্দ্র, এটা যেহেতু একটি বৃত্ত, আমরা ও দ্বারা সাধারণত কেন্দ্রকে ও দ্বারা দিই, তাহলে ও দ্বারা সূচিত করে, তাহলে এখানে দিলাম ও। এবার এখানে দেখো এই পরিলিখিত যে বৃত্তটা আছে, এখানে বাহুর দৈর্ঘ্য জানা নেই। এই ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য আমরা সর্বপ্রথম এ ধরে নেব। যেহেতু সমবাহু, তাহলে তিনটি বাহুই এই ক্ষেত্রে সমান হবে। তাহলে আমরা বলতে পারি যে মনে করি এ বি বিসি এসি ওকে ইকুয়াল টু এ একক। এগুলো কি? এটা কিন্তু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, বা এভাবে লিখতে পারি যে ত্রিভুজের এবিসি ত্রিভুজের প্রতিটি বাহু এ একক, এভাবেও লেখা যায়। যদি এ একক হয়ে থাকে তাহলে এর উচ্চতা কি হবে? সমবাহু ত্রিভুজের উচ্চতা, তাহলে লিখব সমবাহু ত্রিভুজের উচ্চতা, যেটা দেখো উচ্চতা এখানে কি নাম যদি দিই সেটা কিন্তু এডি। ওকে, এই ত্রিভুজের উচ্চতা এডি। কেন কি এটা ভূমি, আর এই শীর্ষবিন্দু থেকে আমরা এটা টেনেছি, তাহলে এটা উচ্চতা। এখানে নাম দিয়ে দিচ্ছি উচ্চতা সমান সমান এডি। সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র হচ্ছে √3/2 ইন্টু বাহু। দেখো সমবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে √3/2 ইন্টু বাহু। তাহলে আমরা ঠিক এখানে বসাবো √3/2 ইন্টু বাহু। তাহলে এডি ইকুয়াল টু কি পাচ্ছি? √3/2। বাহুর জায়গায় কত বসাবো? বাহু যেহেতু এ ধরেছি তাহলে এ বসাবো। ওকে, তাহলে এডি ইকুয়াল টু কত পেলাম? √3/2 এ। এবার দেখো এই যে ত্রিভুজটি আছে, এর যে পরিকেন্দ্র কেন কি বৃত্তের, দেখো আমরা এটা নিচ্ছি, বড়টা নিচ্ছি, সেটা হচ্ছে পরিবৃত্ত ছিল, পরিলিখিত। তাহলে এর ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হবে? এও। তাহলে এও ইকুয়াল টু, মনে রাখবে যে সমবাহু ত্রিভুজ বা যে কোনো ত্রিভুজের পরিলিখিত এটা 2:, মানে এখান থেকে এটা 2 আর এখান থেকে এটা 1, 2:1 অনুপাতে বিভক্ত হয়। এটা আমরা সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য থেকে জেনেছিলাম। দেখো পেজ নাম্বার 243-তে যে এজি, এই যে দেখো শীর্ষবিন্দু থেকে, মানে কি ভরকেন্দ্র কোনটা? যেটা শীর্ষবিন্দু দিয়ে মধ্যমা টানবো, এটা দিয়ে মধ্যমা টানবো, এটা দিয়ে মধ্যমা টানবো, তারা যে মিলিত হবে যে জায়গায়, সেটাকে বলা হয় ভরকেন্দ্র। তাহলে এজি এর দূরত্ব কি হবে? এজি হবে 2/3, 2/3 হচ্ছে এডি, অর্থাৎ মধ্যমা। ঠিক এটাই দেখো এজি ইকুয়াল টু 2/3 এডি। তাহলে ঠিক একইভাবে এখানে ভরকেন্দ্র আমার ও, আমি যদি বি দিয়ে টানতাম সেটা ও দিয়ে যেত, সি দিয়ে যদি টানতাম সেটা ও দিয়ে যেত। তাহলে এখানে এ ও ইকুয়াল টু হবে 2/3। কী করে আসলো 2/3? দেখো এটা যেহেতু 2:1 অনুপাতে বিভক্ত হয়, তাহলে এটা 2, যেহেতু আমি এ ও নিচ্ছি তার জন্য উপরে 2 বসাবো, আর এদের দুজনের যোগফল 2 আর 1 যোগ করো, 2 + 1, দুটো অনুপাতে যোগ করে কত আসবে? 3। তাহলে 3টা বসাবো নিচে। এবার মধ্যমা নিচ্ছি কি? এডি, তাহলে এখানে বসাবো এডি। তাহলে সূত্র দাঁড়িয়ে গেল আমার, এটা হয়ে গেল যে এজি জায়গায় আমরা লিখবো এও ইকুয়াল টু 2/3 এডি। ওকে, এবার 2/3 এডি জায়গায় কত বসাবো? √3/2 ইন্টু এ। ওকে, তাহলে এখান থেকে কত পাচ্ছি? যে এই টু কেটে গেল, এখানে 3 আছে। ওকে, এখানে 3 আছে আর এখানে √3 আছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে ইকুয়াল টু, আমার থাকলো √3/3 আর এখানে সঙ্গে আছে এ।
আমি 3টা নিচে চাচ্ছি না, তাহলে এটাকে কি করব, এই √3টাকে করণীয় নিঃসরণ করে আমরা নিচে নিয়ে আসব। এর জন্য আমাদের করতে হবে যে √3 যে আছে এটা দেখে দেখে আরেকটা √3 বসাতে হয়। এটা লবের করণীয় নিঃসরণ, আমরা ক্লাস 10-এ এটা শিখব, এটাকে হরের করণীয় নিঃসরণ বলা হয়। একটা আছে, একটা নেব এক্সট্রা, এখানে 3 আছে, তো যেটা এক্সট্রা নিয়েছি সেটা এখানে আবার লিখতে হয়। দেখো এটা যদি কেটে দিই তাহলে আবার এটা পাবো। কি করলাম, √3 আছে, এটা দেখে দেখে আরেকটা √3 নেব, যেটা নিয়েছি সেটা আবার নিচে লিখবো, আবার দুটো কেটে আমরা এই লাইনটা পাবো। এবার দেখো এখান থেকে দাঁড়াচ্ছে যে দুটো √3 মানে শুধু একটা 3, নিচে আছে 3 ইন্টু √3, উপরে আছে আমার এ। তাহলে এই তিন কেটে গেল, তাহলে আমরা পড়ে থাকলো কি a/√3। মনে রাখবে দুটো একই সংখ্যা যদি থাকে, যেমন √a ইন্টু √a, তাহলে এটাকে লেখা যায় √a, দুটো আছে তার মানে সেক্ষেত্রে স্কোয়ার করতে পারি, √a², এই বর্গমূল কেটে a লিখতে পারবো। তাহলে আমরা একইবারই যে কোনো সংখ্যা যেমন √3 তার মানে সেখানে 3 লিখতে পারি। তাহলে AO, তাহলে আমরা AO কত পেলাম, AO পেলাম হচ্ছে a/√3। এটা কিন্তু ব্যাসার্ধ, দেখো এখান থেকে এটা কিন্তু পরিলিখিত বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে লিখব সুতরাং পরিলিখিত বৃত্তের ব্যাসার্ধ AO ইকুয়াল টু হচ্ছে a√3। ওকে, যদি এটা হয়ে থাকে তাহলে এর আমরা কি করব, আচ্ছা এটা এইভাবেই থাক। আমরা এবার এই যে ভিতরে যে বৃত্তটা আছে এর ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করব। তাহলে এর ব্যাসার্ধের দৈর্ঘ্য এইটুকু, তাহলে এর ক্ষেত্রে এটা কি হবে যে OD আবার OD, এটা কত পাবো দেখো, ঠিক একইভাবে যেহেতু নিচের অংশটুকু নিচ্ছি তাহলে 1টাকে উপরে লিখতে হয়, 1 থাকবে উপরে, আর এদের দুজনের যোগফল মানে কি আমাদের মধ্যমার যোগফল, অর্থাৎ এটা তো 2 এটা 1, তাহলে 2 আর 1 যোগ করলে কত আসবে 3, টোটাল মধ্যমাটা কত AD। তাহলে এটারও সূত্র আছে, দেখো মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য থেকে আমরা জানি যে GD, এই GD ইকুয়াল টু কত লেখা যায়, দেখো GD, এই যে GD হচ্ছে 1/3, মানে 1/3 হচ্ছে মধ্যমা AD। তাহলে GD, আমি তো GD লিখিনি, এখানে O লিখেছি, তাহলে OD ইকুয়াল টু হচ্ছে 1/3, টোটালটা হচ্ছে AD। তাহলে এটাও কিন্তু আমাদের সূত্র। ওকে, তাহলে OD এখানে কি, এটা কিন্তু ব্যাসার্ধ, তাই না, এটা হচ্ছে অন্তর্লিখিত পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে আমি মানটা না লিখে যদি করতে পারি তাহলে লিখব। আর এখানে বলেছে যে দুজনের ক্ষেত্রফল, ওকে, ক্ষেত্রের ক্ষেত্রফল, অন্তর্লিখিত বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, যদি ব্যাসার্ধ OA হয়ে থাকে তাহলে এগুলো লেখার প্রয়োজন ছিল না। ওকে, তাহলে দেখি শর্ট ফর্মে যদি করা যায়, তাহলে পরিলিখিত বৃত্তের ব্যাসার্ধ, এই যে এটা AO, এই যে লিখেছি AO, আমি এটা লিখতে যাচ্ছি না, আমি এটা লিখতে যাচ্ছি 2/AO ইকুয়াল টু 2/3, সঙ্গে আছে AD। ওকে, আর অন্তর্লিখিত বৃত্তের ব্যাসার্ধ সেটা কি OD, সেটা হচ্ছে 1/3 ইন্টু AD। এবার যেহেতু ক্ষেত্রফল চেয়েছে তাহলে আমি পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল বের করে নিই, তাই লিখব সুতরাং পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল, আমরা যে বৃত্তের ক্ষেত্রফল সেটা লিখব। ওকে, যে বৃত্তে, দেখো এটা যদি ঢেকে দিই তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি আমরা জানি πr², এত বর্গ একক, আর ব্যাসার্ধ যেখানে আছে সেখানে কিন্তু আমি r দ্বারা সূচিত করতে পারি। ওকে, তাহলে পরিলিখিতর ক্ষেত্রে আমার কি দাঁড়াচ্ছে পাই ইন্টু r, মানে কোনটা, r মানে এটা 2/3 ইন্টু AD তার হোল স্কোয়ার, এত বর্গ একক।
ঠিক একইভাবে অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রফল ঠিক একইভাবে সূত্র পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে পাই, এবার যেহেতু অন্তর্লিখিত লিখেছি, অন্তর্লিখিতের ব্যাসার্ধ কত 1/3 এডি, তাহলে এখানে লিখব 1/3 এডি এর উপরে স্কোয়ার। ওকে, এবার এদের কি চেয়েছে? ক্ষেত্রফলের অনুপাত। তাহলে আমরা লিখব সুতরাং এদের ক্ষেত্রফলের অনুপাত কি হবে? তাহলে অনুপাতটা হবে এরকম যে যেহেতু আগে পরিলিখিত আছে, তাহলে পরিলিখিত আমরা লিখব যে পাই ইন্টু 2/3 সঙ্গে আছে এডি স্কোয়ার টু, আর অন্তর্লিখিত হচ্ছে পাই ইন্টু 1/3 সঙ্গে আছে এডি এর উপরে হোল স্কোয়ার। তাহলে দেখো এই পাই কেটে দিই, আর এখানে 2-এর স্কোয়ার বলতে 4 আর 3-এর স্কোয়ার বলতে 9, 3 দুগুণে 6 করবে না, আর সঙ্গে আছে এডি স্কোয়ার করব টু, পাই কেটে গেছে, 1-এর স্কোয়ার করলে 1, 3-এর স্কোয়ার করলে পরে 9, এখানে এডি স্কোয়ার। তাহলে দেখো এডি স্কোয়ার কেটে গেল, নিচে 9 কেটে যাবে, তাহলে দাঁড়াচ্ছে কত 4 কত থাকলো 1। ওকে, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 4:1। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। অপশান এতে আছে আমাদের দেখো 4:1। তাহলে দেখো আমার এই অংশটুকুর প্রয়োজন হচ্ছে না। ওকে, এটা কেটে দিই, আমাদের এটা বের করার দরকারই নেই। ওকে, এগুলো মান বসানোর দরকার নেই আমাদের, আমরা এই পর্যন্তই রেখে দেব। ওকে, এটাও দরকার নেই, এই লাইনটাও দরকার নেই। তাহলে শুধু এও, অর্থাৎ এও মানে হচ্ছে আমাদের পরিলিখিত বৃত্তের ব্যাসার্ধ, আর ওডি হচ্ছে মানে অন্তর্লিখিত বৃত্তের ব্যাসার্ধ। এবার দুটোর ক্ষেত্রফল বের করে নেব, ক্ষেত্রফল বের করে তাদের অনুপাত করব। তাহলে সেক্ষেত্রে দেখছি কেটে যাচ্ছে, তাহলে এডির মান বসানোরও প্রয়োজন নেই, অর্থাৎ এখানে আমার উচ্চতারও প্রয়োজন হচ্ছে না, যে সমবাহু ত্রিভুজের উচ্চতা এটা কিন্তু দরকার হচ্ছে না। ওকে, কেন এডির যেহেতু মানই বসাচ্ছি না, তাহলে এখানে এই লাইনটারও আমার দরকার নেই, তাই না? কেন কি √3/2 কিন্তু আমি কোথাও বসাচ্ছি না। চলো একবার দেখে নিই আমরা কি করতে পারি এটা থেকে শর্টভাবে। তাহলে প্রথমে পরিলিখিত, অন্তর্লিখিত আর একটি সমবাহু ত্রিভুজ, এখানে বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম। ওকে, ABBCCA এই লাইনটা প্রয়োজন আছে। তারপরে OA অর্থাৎ পরিলিখিত বৃত্তের ব্যাসার্ধ সূত্র অনুযায়ী আমরা কি দেখি যে এটা 2/3 হচ্ছে মধ্যমা অর্থাৎ ED, এটাই হচ্ছে আমাদের পরিলিখিত বৃত্তের ব্যাসার্ধ। আবার OD হচ্ছে 1/3, মানে ও থেকে ডি এর দূরত্ব হচ্ছে, প্রথমে 1 নেব, এদের দুজনে যোগ করব আর টোটাল নেব এডি। তাহলে এটা যদি ব্যাসার্ধ হয়ে থাকে, এটা যদি ব্যাসার্ধ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, সেখানে মানটা বসিয়ে দেবো, এখানে বসিয়ে দেবো, তাহলে আমরা সহজেই অ্যান্সার পেয়ে যাচ্ছি। এরপরে দেখো আমরা 5 দাগেরটা করব। একটি বলয়াকৃতি লোহার পাতের অন্তঃব্যাস দেওয়া আছে 20 সেমি এবং বহিঃব্যাস দেওয়া আছে 22 সেমি। বলয়টিতে লোহার পাত আছে 22 বর্গ সেমি, 44 বর্গ সেমি, 66 বর্গ সেমি, 88 বর্গ সেমি। অন্তঃব্যাস আর একটি দেখতে পাচ্ছি আমরা বহির্ব্যাস, তার মানে দুটো বৃত্ত হবে, একটা হবে ভিতরের বৃত্ত, এটা বাইরে, ঠিক এর ভিতরে আরেকটি বৃত্ত হবে। ওকে, কেন্দ্র একটাই থাকবে, একক কেন্দ্র বৃত্ত বলা হয়। এই অন্তঃব্যাস বলতে এখান থেকে মানে এইটুক দেওয়া আছে 20 সেমি, আর বহির্ব্যাস বলতে এটাকে যদি আমরা বাইরের থেকে যুক্ত করি, তাহলে এই টোটালটা এখান থেকে যদি নাম দিই A B C D, AB দেওয়া আছে আমাদের 22 সেমি আর CD দেওয়া আছে আমাদের 20 সেমি। তাহলে এখানে লিখব অন্তর্ব্যাস
ধরি, যেহেতু নাম দিয়েছি আমি, ধরি অন্তর্ব্যাস যেটা হচ্ছে কি সিডি, ওকে, এটা ডি আমাদের, তাহলে সিডি ইকুয়াল টু সেটা কত দেওয়া আছে 20 সেমি, এটা হচ্ছে অন্তর্ব্যাস। তাহলে অন্তঃব্যাসার্ধ কত হবে? তাহলে অন্তঃব্যাসার্ধ মানে কি ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে আমরা ব্যাসার্ধ পাবো। ওকে, তাহলে ব্যাস সমান সমান কত? এই যে অন্তঃব্যাস হচ্ছে সিডি, তাহলে ব্যাসের জায়গায় আমরা সিডি বসিয়ে দিই বাই 2, তাহলে সিডির জায়গায় বসাবো 20/2, 2 দিয়ে কাটাকাটি করি তাহলে 10, তাহলে 10 হচ্ছে আমাদের অন্তঃব্যাস। ওকে, ঠিক একইভাবে বহির্ব্যাস এবং বহির্ব্যাস, সেটা যে নাম দিই সেটা কি এবি, সেটাও কেন্দ্র দিয়ে গেছে, তাহলে এবি সেটা দেওয়া আছে কত 22 সেমি, 22 সেমি। তাহলে বহির্ব্যাসার্ধ আমরা এই ক্ষেত্রে কি জানি যে ব্যাসার্ধ যখনই বের করব তাহলে ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ বেরোবে। তাহলে ব্যাস সমান সমান কি এবি বাই 2, এবির জায়গায় 2 বসাই, নিচে 2 দিয়ে কাটাকাটি করি, সেটা কত পাবো 11 সেন্টিমিটার। ওকে, তাহলে অন্তঃব্যাসার্ধ হচ্ছে 10 সেমি, বহির্ব্যাসার্ধ হচ্ছে 11 সেমি। এবার বলেছে বলয়টিতে লোহার পাদ আছে, দেখো এখানে অ্যান্সারগুলো যে দিয়েছে বর্গ সেমি, তার মানে ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে অন্তঃব্যাসার্ধ যদি 10 হয় তাহলে তার ক্ষেত্রফল কি হবে? তাহলে আমরা লিখব অন্তঃব্যাসার্ধ ইকুয়াল টু 10 সেমি হলে ক্ষেত্রফল ইকুয়াল টু বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি অন্তঃব্যাসার্ধ, অর্থাৎ এর ক্ষেত্রে এখান থেকে এর দূরত্ব হচ্ছে 10 সেমি হলে তাহলে তার ক্ষেত্রফল কি হবে? বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, ওকে, এত বর্গ সেমি। পাই আর এর জায়গায় কত বসাবো? যেহেতু ব্যাসার্ধ হচ্ছে 10, তাহলে ব্যাসার্ধ মানে সেটাকে আর বোঝাই সাধারণত, তাহলে এখানে আমরা লিখব 10 স্কয়ার বর্গ সেমি। ঠিক একইভাবে বহির্ব্যাসার্ধ কত? সেটা 11 সেমি হলে ক্ষেত্রফল, ঠিক একইভাবে সূত্র পাই আর স্কয়ার বর্গ সেমি, তাহলে পাই আর এর মান কত? এখানে আর বলতে এখানে 11কে বোঝায়, তাহলে এখানে হচ্ছে 11 স্কয়ার। ওকে, তো বলছি লোহার পাদ আছে, মানে এই জায়গাটা আমাদের বের করতে হবে। তাহলে কোনটা থেকে কোনটা বিয়োগ করবো? এই টোটালটা থেকে আমরা এই ভিতরের যে ব্যাসার্ধ আছে সেটা বিয়োগ করবো। এই টোটালটার ব্যাসার্ধ থেকে দেখো ও থেকে বি, এই ব্যাসার্ধ থেকে আমরা এইটুক যদি বের করে নিই তাহলে এটা পাবো, বা এই দিক থেকে যদি বোঝাই এই টোটালটা থেকে আমি যদি এইটুক বের করে নিই তাহলে আমরা এই পাদটুকু পাবো। তাহলে এই ক্ষেত্রে লিখব সুতরাং লোহার পাদ আছে, বলয়টিতে লোহার পাদ আছে, তাহলে আমরা এর ক্ষেত্রফল থেকে, মানে এখান থেকে এই টোটালটার মানে বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে, তাহলে পাই আর স্কয়ার আর তো না 11 স্কয়ার থেকে আমরা এই ভিতরের
এই ভিতরের ক্ষেত্রফলটা বিয়োগ করব। ওকে, ভিতরের ক্ষেত্রফল বলতে সেটা হচ্ছে পাই ইন্টু 10 স্কোয়ার বর্গ সেমি। তাহলে এখানে পাইটা কমন নিয়ে নিই, তাহলে কত থাকছে 11 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার বর্গ সেমি। ওকে, পাইয়ের মান বসিয়ে দিই 22/7। এখানে দেখো একবার আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে সহজ হয়ে যাবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একটা হচ্ছে এ প্লাস বি আর একটা হচ্ছে এ মাইনাস বি। তাহলে এর সাথে এর একবার প্লাস করব, অর্থাৎ 11 প্লাস 10 আর একটা হচ্ছে 11 মাইনাস 10 বর্গ সেম। তাহলে 22/7 11 আর 10 যোগ করলে সেটা হবে 21, 11 থেকে 10 বিয়োগ করলে 1, তাহলে 7 দিয়ে কাটাকাটি করলে 3 7 21, তাহলে 22 ইন্টু 3 এত বর্গ সেমি। তাহলে 3 দুগুণে 6 আর হচ্ছে 3 দুগুণে 6 এত বর্গ সেম। তাহলে 66 কথায় আছে দেখি অপশনে, 66 হচ্ছে অপশন সি। ওকে, তাহলে অপশন সি ইজ আমার কারেক্ট আনসার। আমরা এসব না লিখে ডাইরেক্ট কিন্তু আমরা এই লাইনটা করতে পারি। ওকে, দেখিয়ে দিচ্ছি আমি শর্ট ফর্মে কী করে করতে পারবে এটা। এত কিছু না লিখে ডাইরেক্ট আমরা এই লাইনটা ধরে করতে পারি। বলয়টিতে লোহার পাত আছে, ব্যাসার্ধ মানে যেটা 22 ছিল সেটাকে অর্ধেক করে দাও, তাহলে 11 স্কোয়ার, আর যেটা 20 ছিল সেটা অর্ধেক করো, তাহলে 10 স্কোয়ার। তাহলে এটা থেকে এটা বিয়োগ করে কিন্তু আমার এইটুকু লাইন আমাকে করতেই হবে। ওকে, সেক্ষেত্রে আমরা পাচ্ছি 66 বর্গ সেন্টিমিটার। এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 51-এ 27-এর অঙ্কগুলো করব।